প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আমরা আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 9-এ। আজকে আমরা আলোচনার যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটা হচ্ছে কোন একটি বিক্রিয়াকে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতা করা। এটি হচ্ছে আমাদের এই জারণ বিজারণ অর্ধবিক্রিয়া সমতা করার সর্বশেষ লেকচার। তো আমাদের উদাহরণ হচ্ছে আমাদের এখন 12, সেটি হচ্ছে অম্লীয় বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত সোডিয়াম অক্সালেটের সাথে সোডিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটি আছে তাকে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা করব। এখানে জাস্ট পরিবর্তনটা হচ্ছে আমরা লাস্ট ক্লাস যেটা দিয়ে শেষ করছিলাম সেটা ছিল এখানে অক্সালিক অ্যাসিড ছিল, অক্সালিক অ্যাসিড জায়গায় আমরা নিয়ে আসছি সোডিয়াম অক্সালেট। আর এখানে আমাদের সোডিয়াম ডাইক্রোমেট ছিল, যেটাকে আমরা আবার পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে আমরা করেছিলাম। তাহলে আমাদের যে বিক্রিয়াটা দাঁড়ানো সেটা হচ্ছে অম্লীয় বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত সোডিয়াম অক্সালেটের সাথে সোডিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটি হবে সেটাকে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা করব। তো আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের পদার্থ বিক্রিয়া। এই পদার্থ বিক্রিয়া আমাদের কে কে বিক্রিয়া অংশগ্রহণ করছে? আমাদের প্রথম হচ্ছে বিজারক পদার্থ সোডিয়াম অক্সালেট, তারপর হচ্ছে আমাদের জারক পদার্থ সোডিয়াম ডাইক্রোমেট, এবং সর্বশেষ হচ্ছে অম্লীয় দ্রবণ সালফিউরিক অ্যাসিড। এরপর আমরা উৎপাদের জায়গাটা আমরা খালি রাখবো। দেন আমরা চলে আসবো আমাদের আয়নিক সমীকরণে। আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণ আমরা বলতে বোঝাই এখান থেকে আমরা দর্শক আয়নগুলো বাদ দিয়ে দিব। তাহলে সোডিয়াম অক্সালেট থেকে আমরা দর্শক আয়ন বাদ দিব হচ্ছে সোডিয়াম। তো সোডিয়াম যদি দুইটা ধনাত্মক আমরা বাদ দিচ্ছি তাহলে অক্সালেট পাবো হচ্ছে 2-। আমরা জানি যোগের প্রথম অংশ ধনাত্মক, পরের অংশ হচ্ছে ঋণাত্মক। প্রথম অংশ থেকে মানে যতগুলো ধনাত্মক আমরা বাদ দিব তার সমপরিমাণ ঋণাত্মক চার্জ আমরা পাবো। সোডিয়াম অক্সালেট থেকে যখন ধনাত্মক সোডিয়াম আমরা দুটা বাদ দিয়ে দিচ্ছি বা দুটা আয়ন বাদ দিয়ে দিচ্ছি, অক্সালেট কত মাইনাস হবে? 2-। আমরা এখানে লিখতে পারবো এটা অক্সালেট আয়ন। সোডিয়াম অক্সালেট থেকে সোডিয়াম আয়ন বাদ দেওয়ার পর আমরা পাইলাম সোডিয়াম অক্সালেট। আর সোডিয়াম ডাইক্রোমেট থেকে আমরা সোডিয়াম যখন বাদ দিয়ে দিব তখন পাবো হচ্ছে ডাইক্রোমেট 2-। এটা একই রকম, দুটা ধনাত্মক সোডিয়াম বাদ দেওয়ার কারণে দুটা ঋণাত্মক আমাদের আয়ন পেয়েছি, তার নাম হচ্ছে ডাইক্রোমেট আয়ন। তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে সালফেট বাদ দিলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন আয়ন। এরপর বিক্রিয়া যে শেষ অবস্থাটা আমরা এটা জানি, অক্সালেট আয়ন থাকলে বিক্রিয়ার পর আমাদের উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, ডাইক্রোমেট আয়ন থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে ক্রোমিয়াম 3+, এবং হাইড্রোজেন আয়ন থেকে আমাদের উৎপন্ন হবে প্রাণী। তাহলে আমাদের এই যে বিক্রিয়ার শেষ অবস্থা আছে এই পরিবর্তন থেকে আমরা বুঝবো আমাদের কার জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং কার বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এর পর্যায়ে আমরা চলে আসবো আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া নিয়ে। তাহলে শুরুতে হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়া কি আসবে দেখো তো, অক্সালেট আয়ন যেটি বিক্রিয়া পরে পরিবর্তিত হয়ে পরিণত হয়েছে কার্বন ডাইঅক্সাইড। আমাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই অক্সালেট আয়নের কেন্দ্রীয় পরমাণু কার্বনের জারণমানটা কত, এবং কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বনের জারণমানটা কত। আমরা কিন্তু জানি অক্সালেট আয়নে কার্বনের প্রাথমিক অবস্থায় জারণমান হচ্ছে প্লাস, প্লাস কত বলতো 3। আর বিক্রিয়ার পরে যে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের আছে সেখানে কার্বনের জারণমান বের হচ্ছে +4। তাহলে এই অক্সালেট আয়নের কেন্দ্রীয় পরমাণু কার্বনের জারণমান +3 থেকে কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বনের জারণমান আমরা পরিবর্তিত হয়ে পেলাম +4। তাহলে যেহেতু জারণমান +3 থেকে বৃদ্ধি পেয়ে +4 হয়েছে, তার মানে আমাদের হচ্ছে জারণমান হ্রাস, জারণমান যেহেতু আমাদের বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা বলতে পারি আমাদের ইলেকট্রন ত্যাগ করা বোঝায়। তো ইলেকট্রন কতগুলো ত্যাগ হবে? যেহেতু জারণমান 1 বৃদ্ধি পেয়েছে তার মানে হচ্ছে ইলেকট্রন 1টি ত্যাগ করে। তাহলে লিখতে পারি আমরা যে অক্সালেট আয়ন 1টি ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। কিন্তু আমাদের এখানে যদি দেখো অক্সালেট আয়নে কার্বন পরমাণু হচ্ছে 2টি, কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বন পরমাণু হচ্ছে 1টি। উভয় পাশে আমাদের সমতা করার ক্ষেত্রে আমরা এখানে 2 দ্বারা কি করবো বলতো? গুণ করব। তবে এখানে মনে রাখতে হবে যখন আমরা এই যে একটা ইলেকট্রন ত্যাগের কথা বলছিলাম সেটা কিন্তু একটি কার্বন পরমাণুর জন্য আমরা হিসাব করেছিলাম। এখন যেহেতু উভয় পাশে কার্বন পরমাণু আছে আমাদের 2টি, তাহলে 2টি কার্বন পরমাণু টোটাল ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে আমাদের। তাহলে বলতে পারি অক্সালেট আয়ন টোটাল 2টি ইলেকট্রন ত্যাগ করে 2 মোল কার্বন ডাইঅক্সাইডে আমাদের পরিণত হবে। এটা গেল আমাদের জারণ বিক্রিয়া। এবার আমরা চলে যাবো আমাদের বিজারণ বিক্রিয়ায়।
বিজোড় বিক্রিয়া কি অংশগ্রহণ করছে আমাদের ডাইক্রোমেট আয়ন, বিক্রিয়ার পরে তার পরিবর্তন হচ্ছে ক্রোমিয়াম 3+। আমরা জানি ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের প্রাথমিক জারণ মান হচ্ছে +6, +6 থেকে পরিবর্তিত হয়ে +3 হলো, তার মানে জারণ মান হ্রাস পেয়েছে। জারণ মান যখন হ্রাস পায় তখন আমরা বোঝাই ইলেকট্রন গ্রহণ করে। জারণ মান কত হ্রাস পেয়েছিল? 3, তার মানে 3টি ইলেকট্রন কি করে বলতো? গ্রহণ করে। তাহলে আমাদের ডাইক্রোমেট আয়ন 3টা ইলেকট্রন গ্রহণ করে। ওকে, কিন্তু আমাদের এই ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়াম পরমাণু সংখ্যা হচ্ছে 2টি, কিন্তু আমাদের ডান পাশে ক্রোমিয়াম পরমাণু হচ্ছে 1টি। উভয় পাশে পরমাণু সংখ্যা সমান করার জন্য আমরা এখানে 2 দ্বারা গুণ, 2 দ্বারা যখন গুণ করব তখন আমাদের হিসাব করতে হবে, যখন আমি একটি ক্রোমিয়াম পরমাণুর জন্য বলছিলাম 3টি ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু উভয় পাশে আমাদের ক্রোমিয়াম পরমাণু হচ্ছে 2টি করে, তার মানে হচ্ছে 3 দুগুণে আমাদের টোটাল ইলেকট্রন গ্রহণ করবে 6টি। আবার বলছি, একজন ক্রোমিয়াম টোটাল ইলেকট্রন গ্রহণ করছিল 3টি ইলেকট্রন, 2টি ক্রোমিয়াম পরমাণু 3 দুগুণে 6টি ইলেকট্রন কি করবে বলতো? গ্রহণ করবে। আর বিজারণ বিক্রিয়া আমাদের যে বাড়তি কাজটুকু আছে সেটা তোমরা জানো, যতগুলা অক্সিজেন পরমাণু থাকবে ডান পাশে আমরা তত মোল পানি আমাদের উৎপন্ন হবে, এবং পানি উৎপন্ন হলে আমাদের হাইড্রোজেন সংখ্যা আমাদের কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কতগুলো বৃদ্ধি পাচ্ছে? 7 দুগুণে 14টা। এটাকে ব্যালেন্স করার জন্য আমরা বাম পাশে 14 মোল হাইড্রোজেন আয়ন বা প্রোটন সংযোগ করতে হবে। তাহলে আমাদের বিজারণ বিক্রিয়ায় বাম পাশে যতগুলো অক্সিজেন ছিল ডান পাশে ততগুলো আমরা পানি দিয়েছিলাম। পানি উৎপন্ন হওয়ার কারণে আমাদের আবার হাইড্রোজেন সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটাকে ব্যালেন্স করার জন্য ততগুলো প্রোটন বা হাইড্রোজেন আমরা বাম পাশে লিখে ফেলবো। এই হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। এখন লক্ষ্য করো, জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করছে 2টি, কিন্তু বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করছে 6টি। এই জিনিসটাকে আমরা যদি সমতা করতে যাই, তাহলে 1 নং বিক্রিয়াটাকে আমরা 3 দ্বারা গুণ করলে একই সাথে 2 নং এর সাথে সেটা আমরা যদি যোগ করে দিই, তাহলে আমাদের ইলেকট্রন আদান প্রদান কিন্তু সমান হয়ে যাবে। তাহলে ইলেকট্রন আদান প্রদান সমান করার জন্য 1 নং কে 3 দ্বারা গুণ করে আমরা 2 নং এর সাথে যোগ করব। 1 নং যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 অক্সালেট আয়ন -6 ইলেকট্রন, 6 মোল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর 2 নম্বর হচ্ছে আমাদের ডাইক্রোমেট আয়ন প্লাস হচ্ছে 6 ইলেকট্রন, 14 মোল হাইড্রোজেন আয়ন, বিক্রিয়া হচ্ছে 2 ক্রোমিয়াম 3+, 7 মোল কি বলতো আমাদের পানি। এবার আমরা বিক্রিয়াটাকে যোগ করে দিব। যোগ করলে আমাদের তাহলে কি দাঁড়াবে বলতো? আমাদের হচ্ছে 3 অক্সালেট আয়ন যোগ হচ্ছে ডাইক্রোমেট আয়ন, 6 ইলেকট্রন প্লাস 6 ইলেকট্রন মাইনাস 6 ইলেকট্রন কি যাবে বলতো? কাটা যাবে। 14 মোল হাইড্রোজেন আয়ন, বিক্রিয়া হচ্ছে 6 মোল কার্বন ডাই অক্সাইড, 2 মোল ক্রোমিয়াম 3+, এবং হচ্ছে 7 মোল পানি। এটা হচ্ছে আমাদের আয়নিক অবস্থায় সমতা করা। এবার আমরা যে দর্শক গুলো বাদ দিয়েছিলাম সেগুলো ফিরিয়ে নিয়ে আসবো। আমরা লিখতে পারি আমাদের প্রয়োজনীয় দর্শক আয়ন। কি কি দর্শক আয়ন আমরা বাদ দিয়েছিলাম? এখান থেকে বাদ দিয়েছিলাম সোডিয়াম, এখান থেকে বাদ দিয়েছিলাম কি বলতো? সালফেট। আমাদের এবার দর্শক আয়ন হচ্ছে সোডিয়াম আয়ন এবং হচ্ছে সালফেট আয়ন আমরা সরবরাহ করে পাই। আচ্ছা, তো কিভাবে সরবরাহ করবো সেটা কিন্তু আমরা জানি। এখানে ঋণাত্মক আয়ন যুক্ত হবে ধনাত্মক আয়নের সাথে, এবং ধনাত্মক আয়ন যুক্ত হবে আমাদের কার সাথে? ঋণাত্মক আয়নের সাথে। তো সেই হিসাবে আমরা যদি হিসাব করি যে অক্সালেট আয়ন যেহেতু নেগেটিভ, তার সাথে সোডিয়ামটা যুক্ত হবে। ডাইক্রোমেট আয়ন যেহেতু নেগেটিভ, তার সাথে সোডিয়ামটা যুক্ত হবে। হাইড্রোজেন আয়ন যেহেতু পজিটিভ, তার সাথে যুক্ত হবে ঋণাত্মক সালফেট। এর বাইরে কিন্তু আমরা একটা টেকনিক বলছিলাম, সেটা হচ্ছে যে বিক্রিয়কে যে 3টি আমাদের আয়ন আছে তাদেরকে আমরা পদার্থ বিক্রিয়ার যোগের ফরম্যাটে কিন্তু লিখে ফেলতে পারি। আমরা সেই কাজটাই করি, যে আমাদের হচ্ছে যে এখানে অক্সালেট আয়ন হিসেবে ছিল সোডিয়াম অক্সালেট, আমরা লিখে পেলাম হচ্ছে সোডিয়াম অক্সালেট। কত মোল? 3 মোল। তারপরে দেখো তো ডাইক্রোমেট আয়ন হিসেবে ছিল সোডিয়াম ডাইক্রোমেট, আমরা লিখে ফেলতে পারি সোডিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, এরপর দেখো তো আমাদের 14 মোল কি আছে বলতো? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কি হিসাবে ছিল? সালফেরিক অ্যাসিড, আমরা লিখে পেলাম হচ্ছে সালফেরিক অ্যাসিড। তাহলে কত? 7 দুগুণে 14। এবার উৎপাদের জায়গাটা আমরা যদি লিখি, উৎপাদে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের মুক্ত যৌগ, তাহলে যেভাবে আমরা লিখে ফেলবো 6 মোল কার্বন ডাই অক্সাইড,
আর এখানে দেখো তো ক্রোমিয়াম কি প্লাস থ্রি প্লাস মানে ধনাত্মক আয়ন। কিন্তু আমাদের একটু উপরে জায়গাটা খালি আছে, আমরা কিন্তু দেখে দেখে লেখার কোনো সুযোগ পাচ্ছি না। সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক যে আমরা নিয়মটা অবলম্বন করি, ধনাত্মক ক্রোমিয়াম আয়ন যুক্ত হবে ঋণাত্মক সালফেটের সাথে। তাহলে ক্রোমিয়াম এবং সালফেট যখন যুক্ত হবে আমাদের উৎপন্ন হবে ক্রোমিয়াম সালফেট। যেহেতু ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3 আর সালফারের যোজনী হচ্ছে 2, আমরা লিখতে পারবো কি এ হলো ক্রোমিয়াম যোজনী 3, এ হলো সালফার যোজনী। যেহেতু দুইটা ক্রোমিয়াম পরমাণু আছে আমাদের কিন্তু এখানে দুইটা ক্রোমিয়াম পরমাণু চলে আসছে। সর্বশেষ কি উৎপন্ন হবে আমাদের 7 মোল পানি। এবং আমরা জানি আমাদের বিক্রিয়ক যখন 3টা উৎপাদক হবে 4টা। এবং সর্বশেষ যে প্রোডাক্ট আমরা পাবো সেটা হচ্ছে যে দুজন দর্শক আয়ন আছে তারা একত্রিত হয়ে আমাদের একটা নতুন যৌগ উৎপন্ন করবে। দর্শক আয়ন হচ্ছে সোডিয়াম এবং সালফেট। সোডিয়াম এবং সালফেট যদি একত্রিত হয় তাহলে আমাদের উৎপন্ন হবে সোডিয়াম সালফেট। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, সোডিয়ামের যোজনী হচ্ছে 1 কিন্তু সালফারের যোজনী হচ্ছে কত 2। তাহলে আমাদের এই হলো সালফারের যোজনী কত বলতো 2। বিক্রিয়া আমাদের মোটামুটি কি বলতো সমতা করা শেষ। কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করো, বিজারক পদার্থ শুরু হয়েছে কাকে দিয়ে বলতো সোডিয়াম দিয়ে। তাহলে সর্বশেষ সমতাকৃত করার পর আমরা একটা সোডিয়াম গুলা চেক করবো যে উভয় পাশে সোডিয়াম পরমাণু সংখ্যা সমান আছে কিনা। লক্ষ্য করো এখানে সোডিয়াম হচ্ছে আমাদের 3 মোল বা 3 দুগুণে 6টা সোডিয়াম। আর এখানে 2টা সোডিয়াম পরমাণু, তাহলে 6 এবং 2 মোট হচ্ছে 8। কিন্তু এখানে আমাদের টোটাল সোডিয়াম পরমাণু হচ্ছে তোমার 2টা। তাহলে সমতা করার জন্য এখানে আমরা বাড়তি কত দ্বারা গুণ করবো 4 দ্বারা গুণ করবো। বাড়তি আমরা এখানে 4 দ্বারা কি করবো বলতো গুণ করবো। বাড়তি আমাদের এখানে 4 দ্বারা গুণ করা লাগছে। কেন করা লাগছে আমি আবার একটু মনে করে দিই। আমরা বলছিলাম যে আমাদের বিজারক পদার্থ শুরু হয়েছে কি দিয়ে বলতো সোডিয়াম দিয়ে। উভয় পাশে আমাদের সোডিয়াম পরমাণু সংখ্যা সমান করতে হবে। আমরা যদি লক্ষ্য করি এখানে সোডিয়াম হচ্ছে 3 দুগুণে 6টা, এখানে হচ্ছে 2টা, টোটাল হচ্ছে কতগুলো বলতো 8টা। কিন্তু আমরা ডান পাশে কিন্তু আমাদের কিন্তু 8টা সোডিয়াম ছিল না, ছিল 2টা সোডিয়াম পরমাণু। 4 দ্বারা গুণ করার পর 4 দুগুণে 8টা সোডিয়াম আমাদের হয়ে গেছে। এবার আমরা এই জিনিসটাকে আমরা হচ্ছে আমাদের যে উৎপাদক জায়গাটা খালি ছিল প্রথমে আমরা এটা ফিল আপ করবো। এখান থেকে যৌগগুলো দেখে দেখে লিখবো, তবে মোল সংখ্যা বাদ দিয়ে। আমরা কি লিখতে পারবো প্রথমে আমাদের উৎপাদ কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে ক্রোমিয়াম সালফেট, তারপর হচ্ছে আমাদের পানি, এবং সর্বশেষ হচ্ছে আমাদের কি বলতো সোডিয়াম সালফেট। এখানে বিক্রিয়াগুলো একই রকম, শুধু এখানে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের জায়গায় আমরা লিখছিলাম সোডিয়াম ট্রাইক্রোমেট, আর অক্সালিক অ্যাসিড জায়গায় আমরা লিখছিলাম সোডিয়াম অক্সালেট। আচ্ছা, আমরা আর একটা উদাহরণ আসি। সেটা হচ্ছে দেখো উদাহরণ নাম্বার 13, সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এই সোডিয়াম থায়োসালফেটের সাথে আমাদের আয়োডিনের যে বিক্রিয়াটা হবে সেটাকে আমরা জারণ বিজারণ অর্থ বিক্রিয়ার সাহায্যে সমতা করব। এখানে লক্ষ্য করো আগের যে বিক্রিয়াগুলো আমাদের ছিল সবগুলো অম্লীয় দ্রবণে, মানে টোটাল 3টা বিক্রিয়ক ছিল। এখন যে উদাহরণটা আমরা করবো সেখানে কিন্তু বিক্রিয়ক হচ্ছে 2টি। আমরা চলে এসে আমাদের প্রথমে হচ্ছে আমাদের পদার্থ বিক্রিয়া। পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করছে 2জন, একটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট এবং হচ্ছে আমাদের আয়োডিন। তাহলে Na2S2O3 যোগ হচ্ছে আমাদের আয়োডিন। এরপর আমাদের উৎপাদক জায়গাটা কি থাকবে খালি থাকবে। এখান থেকে আমরা চলে আসবো আমাদের আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ, আচ্ছা একটু খেয়াল করো সোডিয়াম থায়োসালফেট নামক যে যৌগটি আছে এখান থেকে আমরা দর্শক আয়ন সোডিয়াম আয়ন যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে থায়োসালফেট আয়ন। কত মাইনাস, এটা 2 মাইনাস। কেন 2 মাইনাস? দুটা ধনাত্মক সোডিয়াম আমরা বাদ দিয়েছি, এই জন্য তার সমপরিমাণ ঋণাত্মক আমরা পাচ্ছি। সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম আয়ন বাদ দিলে আমরা পাবো হচ্ছে থায়োসালফেট আয়ন। আর এখানে হচ্ছে আয়োডিন কি মূল মুক্ত মূল। এবার যেটা মনে রাখতে হবে থায়োসালফেট আয়ন থাকলে বিক্রিয়ার পরবর্তীত যে অবস্থাটা তার নাম হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন, অর্থাৎ S2O3 2 মাইনাস, এটার নাম হচ্ছে থায়োসালফেট আয়ন। তার পরিবর্তিত রূপটা হচ্ছে S4O6 2 মাইনাস, টেট্রাথায়োনেট আয়ন। আর আয়োডিন যখন মুক্ত মূল থাকে বিক্রিয়া আবার উৎপন্ন হবে আয়োডিন মাইনাস। তাহলে পরিবর্তনটা আমরা একটু লক্ষ্য করি, থায়োসালফেট থেকে হয়ে যাবে টেট্রাথায়োনেট আয়ন, আয়োডিন মুক্ত মূল থেকে হয়ে যাবে আয়োডাইড আয়ন। এখান থেকে আমরা চলে আসবো আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা একটু আসি জারণ বিক্রিয়া কি হবে এবং বিজারণ বিক্রিয়া কি হবে। আচ্ছা, জারণ বিক্রিয়া হবে আমাদের
থায়োসালফেট যে আয়নটা আছে বিক্রিয়ার পরে সেটা পরিণত হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন। এখন এখানে জারণ বিক্রিয়াটা আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুটা কি বলতো? সালফার। এই আয়নটা তো কিন্তু কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে সালফার। আমাকে যেটা জানতে হবে এইখানে সালফারের জারণমানটা কত এবং এই আয়নটা তো সালফারের জারণমানটা কত। আমরা একটু বের করি। থায়োসালফেট আয়নে সালফারের জারণ মান যদি আমরা বের করতে চাই, সম্পূর্ণ আয়নের চার্জের মান হচ্ছে তাদের জারণ মান। এখন সালফার যদি জারণ মানটা বের করবো তাকে আমরা ধরবো হচ্ছে এক্স। সালফার পরমাণু কতগুলো আছে? দুইটি, এই জন্য হচ্ছে 2x। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইন্টু হচ্ছে 3 ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে মাইনাস। তার মানে যদি আমরা এখানে এক্স এর যদি ভ্যালুটা করি, এক্স এর ভ্যালুটা হবে কত? 2x। 2x ইকুয়াল টু কত হবে বলতো? 6 -2 ইকুয়াল টু হচ্ছে 4। দ্যাট মিন্স হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে প্লাস। তার মানে এই থায়োসালফেট আয়নে সালফারের প্রাথমিক জারণ মান হচ্ছে প্লাস। একই রকম ভাবে আমরা যদি টেট্রাথায়োনেট আয়নে সালফারের জারণ মানটা বের করতে চাই, তাহলে কি হবে? এই সম্পূর্ণ আয়নের জারণ মান হচ্ছে কত? -2। যেহেতু সালফার পরমাণু হচ্ছে 4টি, তাহলে আমরা এখানে লিখতে পারবো 4x। অক্সিজেন জারণ মান হচ্ছে -2 ইন্টু হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে 4x ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত? +10। তাহলে x এর যে ভ্যালুটা সেটা হচ্ছে +2.5। মানে থায়োসালফেট আয়নে সালফারের আমাদের যে পরিবর্তিত জারণ মান সেটা +2.5। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, সেটা হচ্ছে সালফারের তাহলে প্রাথমিক জারণ মান ছিল +2 আর পরিবর্তিত হয়ে আমাদের সেটা বেড়ে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 2.5। যার মান প্রাথমিক অবস্থা ছিল +2 কিন্তু পরিবর্তিত হয়ে কত হয়েছে? +2.5। আমরা যদি লক্ষ্য করি জারণ মান কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। কতটুকু বৃদ্ধি পেয়েছে? +2 থেকে +2.5 হলে জারণ মান বৃদ্ধি পেয়েছে 0.5। তাহলে 0.5 পরিমাণ ইলেকট্রন কি করে বলতো? ত্যাগ করবে। তাহলে আমরা লিখতে পারি 0.5 পরিমাণ আমাদের ইলেকট্রন ত্যাগ হয়েছে। ওকে ফাইন। কিন্তু তোমার মাথায় রাখতে হবে আমাদের এই পাশে সালফার পরমাণু ছিল কতগুলো? দুইটি। এখানে কিন্তু সালফার পরমাণু আছে 4টি। উভয় পাশে আমাদের সালফার পরমাণু সংখ্যা কিন্তু সমান নাই। এটাকে আমরা ব্যালেন্স করার জন্য এখানে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। 2 দ্বারা যখন আমরা গুণ করে দিলাম তখন কিন্তু দেখো তো এই পাশে সালফার পরমাণু 4টি, এই পাশে কিন্তু সালফার পরমাণু আছে 4টি। আমরা যে হিসাবটা করছিলাম যে 0.5 পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে, সেটা তো আসলে একটা সালফার পরমাণুর জন্য আমরা হিসাব করছিলাম। যেহেতু আমাদের উভয় পাশে সালফার পরমাণু হচ্ছে টোটাল 4জন, তাহলে একজনের 0.5 পরিমাণ ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে 4জন মিলে টোটাল ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে আমাদের 2টি। 4জন মিলে টোটাল ইলেকট্রন ত্যাগ করবে আমাদের 2টি ইলেকট্রন। ঠিক আছে? তাহলে আবার মনে করাই দিই, এই 0.5 পরিমাণ ইলেকট্রন ত্যাগ যখন করছিল তখন কিন্তু আমরা একটা সালফার পরমাণুর জন্য হিসাব করছিলাম। যেহেতু উভয় পাশে সালফার পরমাণু হচ্ছে 4টি, তাহলে 4জন মিলে টোটাল আমাদের ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে 2টি ইলেকট্রন ত্যাগ। এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। এবার আমরা চলে আসবো আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া হচ্ছে দেখো তো আয়োডিন মুক্ত মৌল যেটি বিক্রিয়া করে আয়োডিন মাইনাসে পরিণত হয়েছে। এখন দেখো তো মুক্ত মৌলের জারণ মান কত? 0। 0 থেকে জারণ মান হ্রাস পেয়ে -1 হয়েছে। জারণ মান যখন হ্রাস পায় তখন আমরা বলছি ইলেকট্রন গ্রহণ করে। জারণ মান কত হ্রাস পেয়েছিল? 1। তার মানে একটি ইলেকট্রন গ্রহণ করে, একটি ইলেকট্রন গ্রহণ করে। এখানে লক্ষ্য করো এই যে আয়োডিন যে মৌলটা আছে এখানে আয়োডিন পরমাণু হচ্ছে 2টি, কিন্তু এখানে আমাদের আয়োডাইড আয়নে আয়োডিন পরমাণু হচ্ছে 1। ব্যালেন্স করতে হলে আমাদের এখানে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। যখন 2 দ্বারা গুণ করবো তখন আমাদের আবার এখানে হিসাব করতে হবে এই যে আমি একটি ইলেকট্রন গ্রহণের কথা বলছিলাম সেটা কিন্তু একটি আয়োডিন পরমাণুর জন্য। কিন্তু উভয় পাশে আমাদের আয়োডিন পরমাণু হচ্ছে 2টি, দুজন মিলে টোটাল ইলেকট্রন গ্রহণ করবে আমাদের 2টি। তাহলে কি দেওয়া হলো? 1 মোল মুক্ত আয়োডিন 2টি ইলেকট্রন গ্রহণ করে 2 মোল আয়োডাইড আয়নে পরিণত হয়। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন দেখান তো হচ্ছে উভয় বিক্রিয়ায় দেখো তো ইলেকট্রন আদান প্রদান কিন্তু আমাদের সমান। তাহলে আমরা কি করতে পারি? 1 নং এবং যে 2 নং বিক্রিয়া আমাদের আছে তাদেরকে আমরা কি করতে পারি? যোগ করে দিতে পারি। 1 নং এবং 2 নং বিক্রিয়াকে আমরা যোগ করে দিতে পারি। যোগ করলে আমাদের কি হবে বলতো? 2 থায়োসালফেট আয়ন, তারপর হচ্ছে দেখো তো প্লাস আয়োডিন, +2 ইলেকট্রন -2 ইলেকট্রন বাদ গেলে আমাদের এভাবে পাওয়া যাবে টেট্রাথায়োনেট আয়ন যোগ 2 আয়োডাইড আয়ন। ঠিক আছে? এবার আমরা এখান থেকে যে কাজটা করব আমাদের দশক জ্ঞানগুলো আমরা নিয়ে আসবো। তাহলে প্রয়োজনীয়
প্রয়োজনীয় দর্শক আয়ন। আচ্ছা, দর্শক আয়ন কি এখানে দেখো তো, এখানে একটা মাত্র দর্শক আয়ন, সেটা হচ্ছে শুধুমাত্র সোডিয়াম। সোডিয়ামটা হচ্ছে আমাদের দর্শক আয়ন, তো সেই দর্শক আয়নটা আমরা সরবরাহ করে পাই। সরবরাহ করে পাই। আচ্ছা, দর্শক আয়ন যদি আমরা নিয়ে আসি, আমাদের যে নিয়ম, এখানে যদি ঋণাত্মক ধনাত্মক সোডিয়ামের সাথে যুক্ত হবে। আবার এখানে যদি আমরা ওই যে আমাদের যে থিমটা ছিল, যে বিক্রিয়ক ছিল দুজন, তাদেরকে আমরা পদার্থ বিক্রিয়ার যৌগগুলোর ফরম্যাটে লিখে ফেলতে পারি। তো সেভাবে যদি লিখি, তাহলে থায়োসালফেট আয়ন ছিল সোডিয়াম থায়োসালফেট, আমাদের হচ্ছে সোডিয়াম থায়োসালফেট আমাদের আসবে। লক্ষ্য করো, থায়োসালফেট আয়ন বিক্রিয়ার শুরুতে যৌগ হিসেবে কি ছিল বলতো? সোডিয়াম থায়োসালফেট। আমরা এখানে লিখতে পারবো সোডিয়াম থায়োসালফেট। কত মোল? 2 মোল। আয়োডিন যেহেতু মুক্ত মোল, যেভাবে আছে আমরা এভাবে লিখে ফেলবো। আর এর পাশে আসে আমাদের একটা থায়োড আয়ন, যেটা ঋণাত্মক যুক্ত হবে ধনাত্মক সোডিয়ামের সাথে। একটু লক্ষ্য করো, এখানে ঋণাত্মক যেহেতু 2টি, তাহলে আমাদের সোডিয়ামও কিন্তু আসবে কতগুলো? 2টা। আমরা লিখতে পারবো এখানে সোডিয়াম টেট্রাথায়োনেট। অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো যে এই যে টেট্রাথায়োনেট আয়ন, তার যোজনী হচ্ছে 2, আর সোডিয়ামের যোজনী হচ্ছে কত বলতো? 1। তাহলে আমরা এই যে টেট্রাথায়োনেটের যোজনী লিখলাম কত বলতো? 2। আমরা বোঝাচ্ছি টেট্রাথায়োড আয়ন নেগেটিভ যুক্ত হবে ধনাত্মক সোডিয়ামের সাথে। টেট্রাথায়োড আয়নের যোজনী ছিল 2, আর সোডিয়ামের যোজনী হচ্ছে কত বলতো? 1। আমরা লিখলাম সোডিয়াম টেট্রাথায়োনেট। এরপর দেখো তো আয়োডিন নেগেটিভ, সেও যুক্ত হবে আমাদের কার সাথে? সোডিয়ামের সাথে। সোডিয়াম এবং আয়োডিন মিলে যুক্ত হবে সোডিয়াম আয়োডাইড। এখানে সোডিয়ামের যোজনী 1, আয়রনের যোজনী হচ্ছে 1। এক এক আমাদের চলে আসলো, যেটা কত মোল? 2 মোল। এই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এই বিক্রিয়াটা সমাধান করা শেষ। ঠিক আছে, এখন জাস্ট আমরা কি করবো? উৎপাদের জায়গাটা আমরা ফিল আপ করবো, এখান থেকে দেখে দেখে তবে মোল সংখ্যাটা বাদ দিই। তাহলে এখানে আমরা কি পাবো? সোডিয়াম টেট্রাথায়োনেট যোগ হচ্ছে সোডিয়াম আয়োডাইড। এই বিক্রিয়াটা আমরা একটু আলাদা করে মনে রাখবো। সোডিয়াম থায়োসালফেটের সাথে যখন আয়োডিনের বিক্রিয়া হয়, আমাদের উৎপাদটা কি আসে দেখো তো। উৎপাদটা হচ্ছে কি বলতো? সোডিয়াম, আমাদের হচ্ছে কি সোডিয়াম টেট্রাথায়োনেট যোগ হচ্ছে আমাদের সোডিয়াম আয়োডাইড। এটা একটু মনে রাখবো যে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়ায় সোডিয়াম টেট্রাথায়োনেট যোগ হচ্ছে আমাদের আয়োডিন উৎপন্ন হয়। চলে আসবো আমাদের একদম একেবারে সর্বশেষ উদাহরণটা। এটা একটু করার ক্ষেত্রে আমাদের একটু হালকা ব্যতিক্রম আছে, আমরা সেটা একটু লক্ষ্য করবো। এখানে বিক্রিয়াটা হচ্ছে আমাদের কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের যে বিক্রিয়াটি, তাকে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাথে সমতা করব। তো চলে এসে আমাদের প্রথমে হচ্ছে পদার্থ বিক্রিয়া। এখানে বিজারক এবং জারক আমরা লিখে ফেলবো। কপার সালফেট যোগ পটাশিয়াম আয়োডাইড, আর উৎপাদের জায়গাটা আমরা কি রাখবো? খালি রাখবো। এরপর এখান থেকে আমরা চলে আসবো আমাদের আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ, আচ্ছা দেখো তো, কপার সালফেট থেকে যখন সালফেট বাদ দিয়ে দিব, হ্যাঁ সালফেট হচ্ছে 2 মাইনাস, তাহলে কপার এখানে কত প্লাস? 2 প্লাস। 2টা ঋণাত্মক বাদ দিয়ে দিলাম, এই জন্য তার সমপরিমাণ ধনাত্মক, কপার 2 প্লাস। এবং পটাশিয়াম আয়োডাইড থেকে পটাশিয়ামটা যদি বাদ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে আয়োডিন মাইনাস। পটাশিয়াম আয়োডাইড থেকে আমাদের হচ্ছে পটাশিয়ামটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে আয়োডিন মাইনাস, কারণ একটা ধনাত্মক বাদ দিচ্ছি, এই জন্য একটা কি বলতো? ঋণাত্মক। এবার চলে আসো আমাদের বিক্রিয়ার পরবর্তী যে অবস্থাটা। মনে করো কপার 2 প্লাস থাকলে বিক্রিয়া আবার হচ্ছে কপার প্লাস, আর আয়োডিন মাইনাস থাকলে হচ্ছে আয়োডিন মুক্ত মোল। মনোযোগ দিয়ে শোনো, কপার 2 প্লাস এবং কপার প্লাস, এই আয়নটার নাম হচ্ছে কিউপিক আয়ন। কিউপিক আয়ন। আর এই কপার প্লাসের নামটা হচ্ছে কিউপ্রাস আয়ন। কিউপ্রাস আয়ন, আর একটা হচ্ছে কিউপিক আয়ন। কখন কিউপ্রাস এবং কখন কিউপিক সেটা একটু বলে দিই। কপারের 2টা জারণ মান আছে, অর্থাৎ কপার 2 প্লাস আর হচ্ছে কপার শুধু প্লাস। যে জারণ মানটা বেশি তার নাম হচ্ছে কিউপিক, যে জারণ মানটা কম তার নাম হচ্ছে কিউ প্লাস। যেন কপার 2 প্লাসটাকে আমরা বলবো হচ্ছে কিউপিক আয়ন, আর কপার প্লাসটাকে আমরা বলবো হচ্ছে কিউ প্লাস আয়ন। মনে রাখবা, আয়নিক সমীকরণ থেকে আমরা দেখতে পাই যে কিউপ্রিক আয়ন পরিবর্তিত হয়ে কিন্তু আমাদের কিউ প্লাস আয়নে পরিণত হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসবো এখান থেকে আমাদের জারণ এবং কি বলতো বিজারণ বিক্রিয়া।
জারণ বিক্রিয়া এবং একই সাথে হচ্ছে আমাদের কি বলতো বিজারণ বিক্রিয়া। আচ্ছা, জারণ বিক্রিয়া কি একবার দেখো তো, আয়োডাইড আয়ন বিক্রিয়ার পর আমাদের পরিণত হচ্ছে আয়োডিন মুক্ত মৌল, যেখানে আয়োডিনের জারণ মান হচ্ছে আমাদের 0। লক্ষ্য করো, আয়োডিনের প্রাথমিক অবস্থা জারণ মান ছিল -1, পরে কিন্তু বেড়ে 0 হয়ে গেছে। জারণ মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। জারণ মান কত বৃদ্ধি পেয়েছে? -1 থেকে 0, জারণ মান বৃদ্ধি পেয়েছে 1। তাহলে একটা ইলেকট্রন কি করছে আমাদের? একটা ইলেকট্রন কি করছে বলতো? ত্যাগ করছে। অর্থাৎ আয়োডাইড আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন মুক্ত মৌল। কিন্তু এখানে যেহেতু আয়োডিন পরমাণু দুইটি, তাহলে ব্যালেন্স করার জন্য আমরা এখানে 2 দ্বারা গুণ করতে হবে। তখন দুইটি আয়োডাইড আয়ন টোটাল ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে আমাদের কতগুলো বলতো? 2। যেহেতু একজন আয়োডিন ইলেকট্রন ত্যাগ করে একটি, 2 জন মিলে টোটাল ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে আমাদের 2। এটা গেল আমাদের জারণ বিক্রিয়া। এরপর আমরা চলে এসো আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া কি হবে দেখো তো, কিউপিক আয়ন বিক্রিয়া বড় হয়ে গেছে কিউ প্লাস আয়ন। এখানে যদি আমরা লক্ষ্য করি, এই কিউপিক আয়নে কপারের জারণ মান ছিল +2, আর কিউ প্লাস আয়নে কপারের জারণ মান হচ্ছে +1। +2 থেকে +1 হলো, তার মানে জারণ মান কিন্তু হ্রাস পেয়েছে। জারণ মান যখন কমে যায় বা হ্রাস পায় তখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। জারণ মান কত হ্রাস পেয়েছিল? 1। তার মানে আমরা বলতে পারি একটি ইলেকট্রন কি করে বলতো? গ্রহণ করে। তাহলে কিউপিক আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে কিউ প্লাস আয়নে পরিণত হয়। এবার আমরা যদি দেখি এই জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়েছে 2টি, বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়েছে 1টি। উভয়পাশটাকে সমতা করার জন্য বা ইলেকট্রন আদান প্রদান সমতা করার জন্য আমরা কিন্তু 2 নংটাকে 2 দ্বারা গুণ করলে হয়ে যায়। পুরো 2 নং বিক্রিয়াটাকে আমরা 2 দ্বারা যখন গুণ করে দিই তখন ইলেকট্রন আদান প্রদান সমান হয়ে যাচ্ছে। এবার সুন্দর করে আমরা হচ্ছে এই বিক্রিয়াটাকে কি করতে পারি? যোগ করে দিতে পারি। এটা না দিলে আমাদের চলবে। দুইটা বিক্রিয়া আমাকে যোগ করে দিতে পারে। আচ্ছা, যোগ করলে কি হবে বলতো? 2 আয়োডিন মাইনাস 2 কিউপিক আয়ন প্লাস 2 ইলেকট্রন এবং -2 ইলেকট্রন কি যাবে বলতো? কাটা যাবে। হচ্ছে আয়োডিন মুক্ত মৌল 2 কিউ প্লাস আয়ন। মোটামুটি আমাদের হচ্ছে আয়নিক অবস্থা কিন্তু সমতা করা শেষ। এবার আমরা যে কাজটা করব, আমাদের দর্শক আয়নটা আমরা নিয়ে আসবো। আমাদের হচ্ছে প্রয়োজনীয় দর্শক আয়ন। আচ্ছা, দর্শক আয়ন কি কি ছিল আমাদের? এখান থেকে আমাদের হচ্ছে সালফেট আর এখান থেকে হচ্ছে আমাদের পটাশিয়াম। তাহলে দুইটা দর্শক আয়ন পাবো, একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে আমাদের সালফেট। আমরা এই দুইটা সরবরাহ করব। ওকে, তাহলে আমরা কিভাবে সরবরাহ করবো এবার দেখেন তো। আমাদের ঋণাত্মক আয়ন যুক্ত হবে ধনাত্মক আয়নের সাথে, আর ধনাত্মক আয়ন যুক্ত আমাদের ঋণাত্মক আয়নের সাথে, আমরা সেটা জানি। এবং একই সাথে আমরা জানি বিক্রিয়কের যেটা আমাদের আয়ন আছে তাদেরকে আমরা পদার্থ বিক্রিয়ার ফরম্যাটে যৌগগুলো আকারে লিখতে পারবো। সেই হিসাবে যদি আমরা লিখি, আয়োডাইড আয়ন ছিল হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, আয়োডাইড আয়ন ছিল হচ্ছে কি বলতো? পটাশিয়াম আয়োডাইড। লিখলাম আমরা পটাশিয়াম আয়োডাইড। কত মোল? 2 মোল। তারপর হচ্ছে কিউপিক আয়ন কি হিসাবে ছিল? কপার সালফেট। আমরা লিখলাম হচ্ছে কপার সালফেট। কত মোল? 2 মোল। তাহলে আয়োডাইড আয়ন পটাশিয়াম আয়োডাইড হিসাবে ছিল, পটাশিয়াম আয়োডাইড আমরা লিখলাম। আর হচ্ছে কিউপিক আয়ন ছিল কপার সালফেট, লিখলাম কপার সালফেট। এবার আসলে উৎপাদের জায়গায় আয়োডিন কি মোল? মুক্ত মোল। যেহেতু আমাদের এখানে উৎপাদের জায়গাটা খালি, তাহলে আমাদের যে চিহ্ন জানা যে নিয়ম, ধনাত্মক আয়ন যুক্ত হবে ঋণাত্মক আয়নের সাথে, ঋণাত্মক আয়ন যুক্ত হবে ধনাত্মক আয়নের সাথে। তাহলে একটু দেখো এখানে যে কিউ প্লাস আয়ন আছে, সে যেহেতু ধনাত্মক, যুক্ত হবে আমাদের ঋণাত্মক সালফেটের সাথে, তাই না? এটা ছিল সাধারণ নিয়ম। কিন্তু এখানে একটা ব্যতিক্রম হয়, তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই কিউ প্লাস আয়নটা নিয়ম অনুযায়ী সালফেটের সাথে যুক্ত হওয়ার কথা থাকলেও সে কিন্তু সালফেটের সাথে যুক্ত না হয়ে সে যুক্ত হচ্ছে আয়োডাইড আয়নের সাথে যুক্ত হয়। আবার বলছি, কিউ প্লাস আয়ন সালফেটের সাথে যুক্ত না হয়ে যুক্ত হবে কার সাথে বলতো? আয়োডাইড আয়নের সাথে। যদি এখানে কিউ প্লাস আয়ন দুইটা আছে আমাদের, তাহলে সে তার সমপরিমাণ দুইটা ঋণাত্মক আয়োডাইড আয়ন নিয়ে আসবে। দুইটা ঋণাত্মক আয়োডাইড আয়নের সাথে কি বলতো যুক্ত হয়, যে যৌগটা আমাদের গঠন করবে সেটা হচ্ছে এরকম C2I2। এই যে যৌগটা তার নাম হচ্ছে আমাদের কিউ প্লাস আয়োডাইড। এই যৌগটার নাম হচ্ছে আমাদের কিউ প্লাস কি বলেন তো? আয়োডাইড। আমরা যদি একটু লিখে দিই, এই যে আমাদের এখানে একটা ব্যতিক্রম হচ্ছে, এই যে কিউ প্লাস আয়োডাইড, আমি লিখেও দিলাম, নাম হচ্ছে কিউ প্লাস আয়োডাইড।
তাহলে মনে রাখবেন যে এখানে কিন্তু আসার কথা ছিল কপার আয়ন বা কিউ প্লাস আয়নের সাথে সালফেট যুক্ত হয়ে কিউ প্লাস কপারের সাথে সালফেট আসার কথা ছিল। আমরা কি বলছিলাম এখানে একটা ব্যতিক্রম হবে, ব্যতিক্রমটা কি? কপার আয়ন বা কিউ প্লাস আয়ন আমাদের সালফেটের সাথে যুক্ত না হয়, যুক্ত হয় কার সাথে? আয়োডাইড আয়নের সাথে। কিন্তু এখানে কিউ প্লাস আয়ন আসছিল দুইটা, তার সমপরিমাণ ঋণাত্মক আয়োডাইড আমরা নিয়ে আসবো কতগুলা? দুইটা। ঠিক আছে, তার মানে এই দুইটা কিউ প্লাস আয়ন এবং দুইটা কি আয়োডাইড আয়ন, এই দুইটা মিলে আমাদের যে যৌগটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে কিউ প্লাস আয়োডাইড। এটা তোমাদের মনে রাখতে হবে। দুইটা কিউ প্লাস আয়ন, দুইটা আয়োডাইড আয়ন যুক্ত হয়ে কি উৎপন্ন করছে? কিউ প্লাস আয়োডাইড। এটা আমাদের ব্যতিক্রম, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, সর্বশেষ কি আমাদের? আমাদের যে দুজন দর্শক আয়ন আমাদের ছিল পটাশিয়াম এবং সালফেট, তারা মিলে যুক্ত হবে পটাশিয়াম সালফেট। ঠিক আছে, তাহলে খেয়াল করছো কিনা এখানে কিন্তু বাড়তি আমাদের আয়রন উৎপন্ন হয়েছে। এখন উভয় পাশে যদি আমরা একটু সমতা করতে যাই তাহলে আমরা লক্ষ্য করবো যে আমাদের এখানে টোটাল আয়োডিন ছিল দুইটা, এখানে ছিল দুইটা, দুই দিয়ে চার, কিন্তু আমি এখানে আয়োডিন কত পাচ্ছি? আয়োডিন দেখতে পাচ্ছি দুইটি। ব্যালেন্স করতে হলে আমাদের এখানে দুই এর জায়গায় কত লিখতে হবে এখন বলো তো? চার। চার দ্বারা যখন গুণ করবো তখন কিন্তু আমাদের পটাশিয়াম হয়ে যাচ্ছে কতগুলো? বলতো চারটা। তাহলে এখানে যদি চার আনতে হয় বা তার সম পরিমাণ করতে হয় তাহলে তার দ্বারা তাকে কি করতে হবে? আমাদের দুই দ্বারা গুণ করতে হবে। গুণ করলাম, তাহলে আমাদের মোটামুটি সবগুলা সমতা হয়ে গেছে। এবার আমরা কি করবো? দেখে দেখে আমাদের মোল সংখ্যা বাদ দিয়ে আমাদের এখানে লিখে ফেলবো। এটা হচ্ছে আয়োডিন মুক্ত মোল, কিউ প্লাস আয়োডাইড, এবং সর্বশেষ হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট। তাহলে এই বিক্রিয়াটা তোমরা আলাদা করে মনে রাখবা। এখানে কে কে বিক্রিয়া করছিল? কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় আমরা শেষ পর্যন্ত পাবো মুক্ত আয়োডিন, কিউ প্লাস আয়োডাইড এবং হচ্ছে পটাশিয়াম সালফেট। আর যে কথাটা আমরা বলছিলাম আমাদের এখানে একটা ব্যতিক্রম ঘটে, সেটা হচ্ছে কিউ প্লাস আয়ন সালফেটের সাথে যুক্ত না হয়ে যুক্ত হচ্ছে কি বলতো? আয়োডাইড আয়নের সাথে যুক্ত হয়ে কিউ প্লাস আয়োডাইড নামক যৌগ গঠন করে। তো আমরা আমাদের জারণ বিতরণ বিক্রিয়া এখন সবগুলো উদাহরণ তোমাদেরকে শেষ করেছি। আমাদের 14টা উদাহরণ ছিল, আমরা 14টা উদাহরণ শেষ